প্রথম প্রশ্নটা আমাকে খুব নাড়া দিয়ে গেল এই কারণে যে আমার তো ৭৪ বছর বয়স হলো। এই মুহূর্তে এসে সবসময় যেটা মনে হয় যে এমন কিছু রেখে যাই যাতে আগামী প্রজন্ম অন্তত আমাদের দিকে আঙুল তুলতে না পারে যে তোমরা কিছু করোনি। আমার বাড়ির সবাই যাকে ধনা বলে ডাকতো, আমার এক জামাইবাবু ধনঞ্জয় ভট্টাচার্য। দুরন্তমিটা এমন পর্যায়ে ছিল যে আমার পেছনে খালি একটা ল্যাজ ছিল না। আমার কাকাকে গুলি করে মারা হয়েছিল 1948 সালে, এবং গুলজারের সঙ্গে মিশে পরে যেটা বুঝেছি যে উনি ছোটদের কাজ করতে সবচেয়ে ভালোবাসেন। আশাজির সঙ্গে একটা অন্যরকম হৃদ্যতা তৈরি হয়ে যাওয়া, উনি রাঁধতে ভালোবাসেন, সেই রান্না খাওয়ার সৌভাগ্য। আমি একটা অসাধারণ সুন্দর হলুদ রঙের ওই ফেব্রিক কাজ করা একটা সিল্কের পাঞ্জাবি পরেছিলাম। হঠাৎ আমাকে বললেন আপকা কুর্তা উতারিয়ে। তা সেই পরের সপ্তাহে আমার কাছে এলো না, কারণ আমি তখন ডিসিশন নিয়ে নিয়েছি আমি বম্বেতে থাকছি না। কারণ আমি বম্বেতে থাকলে আমার কয়েকটা উঠে যাবে। খুব ধবধবে সব সাদা একটা ওই হাফাতা গেঞ্জি আর একটা সাদা শর্ট প্যান্ট বেরিয়ে এলেন আমার ঈশ্বর। আমার বুকের মাঝে আর শ্রীনগর এক পড়ে শেষে থাই বসত করে আমি একদিনও না যে পাইলাম তারে। একা বাঁচতে শেখাবেন না প্লিজ, তাহলে আপনাদেরও কিন্তু অবস্থা যেটা হবে সেটা আপনারাও একা হয়ে যাবেন। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব কামনা আর কিছু না। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব কামনা আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায় আর কিছু না। কত গান কত আশা কত ছিল ভালোবাসার স্বপ্ন, দুই ধারে বীজের মতন করে করেছি বব। পথিক যখন যাবে তরু শাখা পল্লব কিছু ছায়া হয়ে রবে পথে পথে ধুলি হয়ে রয়ে যাব কামনা আর কিছু না। নমস্কার, আমরা আজকে রয়েছি আর্ট পৌরের আরও একটা নতুন পর্বে। আর আমাদের সাথে যিনি রয়েছেন তার পরিচয় আমার পক্ষে ব্যক্তিগতভাবে আমার পক্ষে আলাদা করে কোনো বিশেষণ যোগ করে দেওয়াটা একটু অসুবিধার হয়, কারণ আমি তাকে যেভাবে পেয়েছি আমার জীবনে যেভাবে দেখেছি কাছ থেকে ছোটোবেলা থেকে একদম, তার ফলে আমি কোনো ভনিতা বা কোনো বিশেষণের কোনো প্রয়োগ না করে আমি শুধু কল্যাণ জেঠু, কল্যাণ সেন বরাট আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের এই এপিসোডে। যে গানটা দিয়ে আমরা শুরু করলাম সেই গানটার সূত্র ধরেই বোধহয় সেই গানটার জন্যই আমাদের কথোপকথনটা যদি আমরা একদম শেষ থেকে, মানে যে প্রশ্নটা শেষে আসে যে কোনো কথোপকথনে, সেই জায়গা থেকে শুরু করি। যেহেতু তুমি এখন
যে বয়সটা এসে দাঁড়িয়েছো, এই ঠিক গানটাতে যে কথাগুলো সলিল চৌধুরীর সুরে যে কথাগুলো এসছে, যে ধরনের পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, ঠিক কিভাবে তোমাদের এই যে লেগাসিটা, তোমরা যেভাবে তোমরা শিল্পকে, সঙ্গীতকে, বিভিন্ন রকমের শিল্পের ধারাকে যেভাবে দেখেছো, বা এই মানুষগুলোর সাহচর্য পেয়েছো, তাদেরকে যেভাবে করতে দেখেছো এই শিল্পের ধারাগুলো নিয়ে, সেই লেগাসিটা কি কতটা কিভাবে রয়ে যাবে বলে তোমার মনে হয়? প্রথমেই বলি যে যে গানটি করলাম ওটা সলিল চৌধুরীর লেখা সুর। সলিলদা এই কাজটা যখন লিখেছেন গানটা, কিন্তু তখন কিন্তু ওনার এতটা বয়স হয়নি যে এই জায়গাটা উনি দেখতে পাচ্ছেন। আসলে সলিলদার ভাবনাগুলো তো, এবং যে কোনো কবি লেখকেরই একটু এগিয়ে ভাবার একটা ইচ্ছে থাকে। তা সলিলদা মারা গেছেন আমার থেকেও 4 বছর আগে, 70 বছর বয়সে সলিলদা কিন্তু মারা গেছেন। কিন্তু কথাগুলোর ডেপথ যে জায়গায়, ওই যে বললাম আগামীকে দেখতে পাওয়া, আসলে কিরম যেন মনে হয় এর মধ্যেও কোথাও রবীন্দ্রনাথ লুকিয়ে আছেন, কোথাও মাইকেল মধুসূদন দত্ত লুকিয়ে আছেন এই লেখাগুলোর মধ্যে। তা সেখানে এই লিগাসিটা বহন করার ক্ষমতা আমাদের কতটা আছে, ব্যাটনটা ধরার কতটা ক্ষমতা আছে, কারণ তারা 100 মিটার দৌড়তেন 9 সেকেন্ডে, আর আমরা দৌড়ই 30 সেকেন্ডে। কাজেই একটা তো ফারাক থেকে যাচ্ছেই। তবুও বলবো যে আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমি চাইবো যে দেখো একটা সময়ের কথা আমি সবসময় বলি যে 1920 সাল থেকে 1932 সাল এর মধ্যে অসংখ্য মানুষ জন্মেছিলেন যাদের লিগাসি বহন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সলিল চৌধুরী তার মধ্যেই একজন, হেমাঙ্গ বিশ্বাস, এরকম কত নাম বলবো। কদিন আগে ঋত্বিক ঘটকের 100 বর্ষ গেল। তো এই যে সময়টা তারা জন্মেছিলেন, তাদের প্রত্যেকের লিগাসিটাই যদি আমরা খালি 30%ও বহন করতে পারি না, তাহলে আমাদের সমাজটা অন্যরকম হয়ে যাবে, আমাদের সাংস্কৃতিক চেতনা আমাদের অন্য জায়গায় পৌঁছে দেবে। এটা এই সংস্কৃতির নামে যা যথেচ্ছাচার হচ্ছে, তার থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারবো খালি ওই লিগাসিটা বহন করলি, আগামী প্রজন্মের কাছে ওনাদের এই কথাগুলো পৌঁছে দিলেই আমাদের মতো করে, তাদের মতো করে, তাহলে আমার মনে হয় আমরা সবচেয়ে বড় কাজটা করব। কাজেই প্রথম প্রশ্নটা আমাকে খুব নাড়া দিয়ে গেল এই কারণে যে আমার তো 74 বছর বয়স হলো। এই মুহূর্তে এসে সবসময় যেটা মনে হয় যে এমন কিছু রেখে যাই যাতে আগামী প্রজন্ম অন্তত আমাদের দিকে আঙুল তুলতে না পারে যে তোমরা কিছু করোনি। আমরা আসলে ওইটাতে তো বিশ্বাসী ছিলাম যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার কতটা দৃঢ় হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু এখনো আমাদের মতো কিছু মানুষ আছেন যারা দুর্বলভাবে হলেও চেষ্টা করে যাচ্ছেন সেই লিগাসিটা পৌঁছে দেওয়ার জন্যে। এবং এই শতবর্ষগুলো আমাদের কাছে সুযোগ করে দিচ্ছে, আমি বলবো যে তাদের যে মেসেজগুলো, তাদের বার্তাগুলো, তাদের সাহিত্যের, তাদের সৃষ্টির, সঙ্গীত বলো, যে কোনো দিককার বলো, সেগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের মাধ্যমে নিয়ে গিয়ে ফেলা, এই সুযোগটা কিন্তু তারা করে দিলেন। আমরা যদি এদের এই শতবর্ষগুলো ঠিকভাবে, সঠিকভাবে যাপন করি, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই দেখবে যে আগামী প্রজন্ম এখন যে ধরনের গান বাজনা, যে ধরনের শিল্প সাহিত্যে অনুরাগী হচ্ছে, তার থেকে তারা সরে আসবেই, এটা আমার বিশ্বাস। এবং ঋত্বিক ঘটকের ওই কথাটা যে ভাবা প্র্যাকটিস করো, তা সেই প্র্যাকটিস করার কথাটা তো তাদের বোঝাতে হবে যে তুমি ভাবো বলে তুমি কাজ করতে পারো, না ভাবলে তো পারবে না। আমরা সবাই এই ভাবা প্র্যাকটিস করাটা একটা খুব বড় ব্যাপার। তা সেইটা আমাদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ আমি বলবো, আমাদের জেনারেশনের কাছে বিশেষ করে। আমরা খুব কয়েকজনই কিন্তু এখনো
কাজের মধ্যে সেই অর্থে আছি। বেঁচে হয়তো অনেকে আছেন, তাও খুব অনেকে নেই, কিন্তু যারা বেঁচে আছেন তারা কাজের মধ্যে নেই। সেরকম আমরা গুটি কয়েক আছি যারা কাজের মধ্যে আছি। আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই লিগাসিটা বা তাদের কাজগুলো, তাদের বার্তাগুলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এবার একদম একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। মানে তুমি ঠিক কোন সময় গিয়ে জীবনে, মানে শৈশবের কোন জায়গাটায় গিয়ে তুমি ঠিক বুঝতে পেরেছিলে যে তোমার আগামী জীবনটা সুর নিয়েই কাটবে? তোমার একটা পারিবারিক একটা জায়গা ছিলই অবশ্যই, কিন্তু এই প্রথম শুরুর চিন্তাটা কখন আসলো বা কিভাবে আসলো? একটু কাশির আওয়াজটা দর্শকরাও পাবেন, তোমরাও পাবেন, কিছু করার নেই। বাড়িতে একটা গান বাজনার পরিবেশ ছিল। বাবার ভীষণ ভালো কণ্ঠ ছিল, ভীষণ ভালো গান গাইতেন, কিন্তু সেই অর্থে পেশাদার শিল্পী হওয়ার কোনো ইচ্ছে ওনার ছিল না। আমার দিদিরা, দুই দিদি গান শিখতেন, পিয়ানো শিখতেন, সেতার শিখতেন। ওনারাও খুবই অপেশাদার মন নিয়ে এগুলো করতেন, করার জন্য করতেন। কিন্তু আমাদের একটা বিরাট ধনাত্মক দিক ছিল, সেটা হলো ধনা। আমার বাড়ির সবাই যাকে ধনা বলে ডাকতো, আমার এক জামাইবাবু ধনঞ্জয় ভট্টাচার্য। ওনার ধনাত্মক যে ক্রিয়াকলাপ, সেইগুলোই কিন্তু আমাদের বাড়িতে ওই পিয়ানো কিনে আনা, সেতার কিনে দেওয়া, তার মাস্টার ঠিক করে দেওয়া, এসবগুলো ওনার মাধ্যমেই ঘটেছিল। আর আমার ঠাকুমা সেই সময়ের হিসেবে ধরলে অসম্ভব প্রগতিশীল মহিলা ছিলেন। পড়েছিলেন ক্লাস 4 অবধি, কারণ 10 বছর বয়সে, 10.5 বছর বয়সে বিয়ে হয়ে যায়। ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পড়তেন, সেটা উনি খুব বলতেন। কিন্তু উনি মুখে মুখে শেষের দিকে লেখার হাত কাঁপতো, উনি মুখে মুখে যেগুলো বলতেন আমরা লিখে নিতাম। প্রত্যেক কটি সনেট 14টি করে অক্ষর থাকতো, এবং আমরা অবাক হয়ে যেতাম। এবং শব্দ চয়ন দেখার মতো। মানে আমার বিয়েরও আগে না, বিয়ে বাড়িতে কেউ গেলে একটা করে কবিতা হাতে একটা ছেপে দেওয়া হতো কাগজ, ওটা একটা মজা ছিল। তখন তো এখনকার মতো এই সঙ্গীত এই ওই এসব ছিল না, সবটার মধ্যে একটা বাঙালিয়ানা ছিল। তা আমার বিয়ের সময় উনি শেষ ওই ওনার ওই লেখা লিখে দিয়েছিলেন, এবং আমার মনে আছে এত অসাধারণ লিখেছেন, আমি হারিয়ে ফেলেছি কাগজটা, খুঁজে পাই না, আর পেলে খুব উপকার হতো। তা আমাদের ভেতরে যে লেখালেখির যে সত্তাগুলো কাজ করেছে, আমার মনে হয় সেটা ঠাকুমার রক্তের জন্যে। আর ঠাকুমার আর একটা জিনিস ছিল যেটা একেবারেই আনলাইক মি, অসম্ভব আধ্যাত্মিক ছিলেন। সবসময় পুজো আচ্ছার মধ্যে থাকতেন। আর ধনা প্রাণের ছিল এই কারণেই, ধনা এবং পানু অর্থাৎ পান্নালাল ভট্টাচার্য মোটামুটি মাসে 2 দিন 3 দিন ওনারা এসে ঠাকুমাকেই গান শোনাতেন, এবং সেগুলো সব ওই ঠাকুর দেবতার গান। আমি ছোট্ট, আমি তখন ওই পাশে বসে, যেখানেই গান হয় ভীষণ দুরন্ত ছিলাম। সেটা একটু বলে নেওয়া দরকার। দুরন্তমিটা এমন পর্যায়ে ছিল যে আমার পেছনে খালি একটা ল্যাজ ছিল না, আর বাঁদরের যা যা গুণ প্রায় সবগুলোই ছিল। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতাম না, পাইপ দিয়ে উঠতাম। এটা ঘটনা, এটা বানিয়ে বলা নয়। আমার দিদিদের জিজ্ঞেস করলে এখনো জানা যাবে। তা সেইটা, এরম একজন দুরন্ত ছেলে। কিন্তু যেই গান হতো, ওনাদের গান দিদিরা যখন শিখছেন, ওনাদের গান বাজনা, আমি লক্ষ্মী ছেলের মতো তার পাশে বসে থাকতাম। এবং সেই অর্থে আমার মানে শুরুটা কিন্তু প্যাসিভ লার্নিং, একেবারেই প্যাসিভ লার্নিং। এবং তখন আমার মতো বাধ্য ছেলে নেই। এবং জামাইবাবুরা, ওনারাও দেখতেন যে আমি এদিকে জামাইবাবু বলতাম, ওদিকে পান্না কাকু বলতাম। তা যাই হোক, ওনারাও দেখতেন, এবং দিদিদের মাস্টারমশাই যারা আসতেন,
একজন মহিলা ছিলেন, বিথি ঘোষ বলে, রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। এনারা এসেই আমার খবর নিতেন, কল্যাণ কোথায়, ডাকো। মানে প্রথম দুদিন দেখার পরেই ওনারা বুঝে গিয়েছিলেন যে এই গান বাজনাটাকে ভালোবাসে। আর ঘটনা এটাই যে দিদিরা গান বাজনাটা তোলার অনেক আগে আমার উঠে যেত, এবং ছোট ছোট হাতের পিয়ানোয় যখন কেউ দোতলার ঘরে, পিয়ানোর ঘরে না থাকতো, টুং টুং করে বাজিয়ে, কারণ আমার না কোনো জিনিসে হাত দেওয়া বারণ ছিল, কারণ আমি সব ভেঙে ফেলতাম, কিন্তু যন্ত্র ভাঙতাম না, এটা একটা ব্যাপার। সেই গান তোলার একটা চেষ্টা করা, শেখার, মূলত কিন্তু প্রথম কিন্তু ওই বিথিদির কাছে রবীন্দ্রসঙ্গীত প্যাসিভ হয়েতে মনে আসা, ওই সমস্ত গান। এবং একটু পরে একটা গান আমার ভীষণ প্রিয় হয়ে গেল, যে গানটা আমার ঠাকুমা অত আস্তিক হয়েও বাড়িতে কেউ এলেই বলতেন, বাবু তুই ওই গানটা গা। সেই গানটা আমি দুপুরে শোনাই। একদম একদম। তোমার ভুবনের মাগো এত পাপ, কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়ে আজ সত্যের নাই তাই অধিকার। এই যে কথাটাগুলো এখনো এত প্রাসঙ্গিক, কদিন আগে তোমরা জানো কিনা জানি না, জাস্ট এক সপ্তাহ হয়নি গৌরী প্রসন্ন মজুমদারের শতবর্ষ গেল। তাতে আমরা অনুষ্ঠান করলাম একটা রামবন মঞ্চে, এবং এই গানটা আমরা কোরাসে গাইলাম, এবং সবাই অবাক হয়ে গেছে যে সত্যি গানটা সেই সময় অনেকে জানতো না এই গানটা, যারা ওখানে দর্শকরা এখনকার যুগের, বলছে মনে হচ্ছে তো যেন এখনকার জন্য লেখা। আসলে পৃথিবীটা না কিছুই বদলায়, একই পাপ একই জিনিস রয়ে গেছে। এবং ঠাকুমা মাঝে মাঝে শেষের দিকে আমাকে, আমি যেহেতু ঠাকুর দেবতা মানতাম না, উনি না শখেদে কিরমভাবে বলতেন, বাবুই বোধহয় ঠিক কথা বলে জানিস, কিছু আছে বলে তো মনে হয় না। মানে এরকম একটা নিজের মনে হতো। আমার কাকাকে গুলি করে মারা হয়েছিল 1948 সালে, সেটা উনি বুকে নিয়েছিলেন। এই পাপগুলো তো চোখের সামনে দেখেছেন, এবং পরের পর দেখছেন, দেখে যাচ্ছেন। উনি 82 বছর বয়স অব্দি বেঁচেছিলেন যতদিন, এত দেখেছেন। তা সেইগুলো, এবং সত্যিকারের একজন সেকুলার মানুষ ছিলেন তখনকার। কিরকম বলছি, এগুলো বলা দরকার। সেটা হলো, আমাদের আগে পুরনো বাড়ি ছিল শিবনারায়ণ দাস লেনে, খুব বড় 4 মহলা বাড়ি ছিল প্র্যাকটিক্যালি। তা সেখানে থেকে আমরা নলিন সরকার স্ট্রিটে উঠে আসি বিশ্বযুদ্ধ বাঁধার সময়। তখন ওই হাতিবাগান বাজারে বোমা পড়ে এবং কিছু মানুষ মারা যান, এবং আমাদের বাড়ির জানলা দরজা সমস্ত খুলে বেরিয়ে চলে যায় ওই ভাইব্রেশনে। তখন ওনারা আমাদের এই বরাট কলোনি বলে যেটা আছে, ওখানে একটা বাড়ি ছিল, সেটা থাকার খুব বড়, কিন্তু কোনো রেনোভেশন ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু রাতারাতি সবাই উঠে আসতে বাধ্য হন ওইখানে, যে কোনো উপায় নেই। তা সেখানে আমাদের এই জমিটা 200 বিঘের ওপরে ছিল, যেটা জুড়ে এখন ওই লেক টাউন আর এর মাঝখানে যে জায়গাটা আর কি, এখনো বরাট স্টপেজ বলে লেখা। ওখানে মিত্র শক্তির একটি ক্যাম্প হয়, সেখানে কয়েক হাজার মিলিটারি, এবং তারা সব এসেছিল, অস্ট্রেলিয়ান সোলজার ছিল, এবং সব বয়স তাদের ওই 18 থেকে 25-26-এর মধ্যে। তা ঠাকুমা তাদের কাছে এমন প্রিয় হয়ে গেলেন যে সবাই মাম্মি মাম্মি করে, ঠাকুমা কিন্তু ইংরেজি কিছু বুঝতেন না, ঠাকুমা বাংলায় কথা বলে যেতেন, এগুলো বাবাদের মুখে শোনা, আর ওরা ইংরেজিতে বলে যেত, কিন্তু ঠাকুমা সকলকে জড়িয়ে জড়িয়ে আদর করতেন। এবং যখন
বিশ্বযুদ্ধ শেষ হলো তখন তারা যখন চলে যাচ্ছে তারা রীতিমতো কান্না, মানে ঠাকুমাকে জড়িয়ে ধরে। দে আর অল খ্রিস্টানস। ঠাকুমার মনে এগুলো কোনোদিন কাজ করেনি। এবং আমার দাদু খুব ভয় পেতেন যে এরা সব, তুমি এদের এত এরকম এ করো, এবার আমরা টার্গেট হয়ে যাব, মানে এরকম ভয় পেতেন আর কি। যাই হোক, তা আমার যারা মুসলিম বন্ধু বান্ধব ছিল, আমার ঠাকুমার চুম্বন করার একটা অদ্ভুত ঢং ছিল। মুসলমান বন্ধু অনেক ছিল, খ্রিস্টান ছিল। আমাদের সময় তো একটু অন্যরকম, মিত্র ইনস্টিটিউশনে পড়তাম, আমাদের প্রচুর বন্ধু বান্ধব ওই রাজাবাজার অঞ্চল থেকে আসতো এবং মিত্র ইনস্টিটিউশনে যারা মাঝামাঝি জায়গায় বাংলা ভাষী কিন্তু মুসলিম। ঠাকুমাদের এরকম গালে না, মানে থুতু মাখিয়ে চুমু খেত আর কি, এমন আবেগে চুমু খেত আর কি। কোনোদিন ঠাকুমার মনের মধ্যে এটা দেখিনি। এবং আমাদের ফ্যামিলিতে এই লিগাসিটা কিন্তু আমার স্ত্রী বহন করছে। আমি যেমন একদিকে একেবারে কিছু মানি না, আমার স্ত্রীর ঠাকুর ঘরে তুমি গেলে তুমি সব পাবে। তুমি ওই আল্লাহর ওই ওরা যে ছবিটা থাকে সেটার থেকে, জিসাস ক্রাইস্ট থেকে, বুদ্ধর থেকে তুমি সব পাবে, পাঞ্জাবের এর থেকে। আর এবং মজার হলো, ও মৌলালিতে গিয়ে ওই দরগা আছে একটা, ওখানে পুজো দেয়, উল্টো দিকে একটা চার্চ আছে সেখানে দেয়, আর ঠাকুর পুজো তো আছেই। মানে আমি যেটা করি না সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। যাই হোক, কিন্তু একটা প্রোগ্রেসিভ জায়গা ছোট্টবেলা থেকে মনের মধ্যে তৈরি করে দেন কিন্তু আমি বলবো আমার ঠাকুমা। এবং এই ধনঞ্জয় ভট্টাচার্যের যে গল্প করছিলাম, এটা ইন্টারকাস্ট ম্যারেজ ছিল। আমরা বৈদ্য ছিলাম, রেখাদি আমার ওই ধনঞ্জয় বাবুর স্ত্রী আর কি, আর ওনারা ভট্টাচার্য, দু বাড়ি থেকেই মানিনি। আমার ঠাকুমা দাঁড়িয়ে থেকে ওই বিয়েটি দিয়েছিলেন সেই সময় 1950 সাল, 49 সাল। এবং বাড়ির সবাই ঠাকুমাকে এতই ভালোবাসতেন যে কারুর এটাকে বিরুদ্ধাচরণ করার ক্ষমতা হয়নি। যার ফলে জামাইবাবু আজীবন ঋণী ছিলেন ঠাকুমার কাছে। আমার মনে পড়ে ওই একটা কি হয়, এসব আজকাল এই নামগুলো ভুলে যাই, ওই কি ষষ্ঠী ফষ্ঠী এইসব, নীল, হ্যাঁ, ওই ওই বড় বড় জামাইবাবু নিজে রিক্সা করে এসে ওই ফল মূল এইসব নিয়ে ঠাকুমাকে দিয়ে যেত। এবং ওই একটা সময় পুরীতে যায়, যে সময় আরে ওইটা আমি তো এই ইয়েগুলো অত জানি না। তা এমনই একটা ওনার ভালোবাসার জায়গা ছিল, যার জন্যই অত গান শোনাতে আসা আর কি। এবং ঠাকুমাকে দেখতাম যে ঠাকুমা যখন ওই গানগুলো শুনতেন, তখন দুটো গান শোনার পর ঠাকুমাকে আমি আর, সত্যি বলতে কি, ইহলোকে দেখিনি আর কি। মানে একটা ধ্যানস্থ হয়ে একটা অদ্ভুত জায়গায় চলে যেতেন, যে অবস্থানটা ঠিক কোথায় আমি বলতে পারবো না। মুখে চোখে জল দিয়ে মোটামুটি আবার এতে আনতে হতো। আমি নিজে কিন্তু যখন রেয়াজ করি বা যখন কোনো সুর করি, আমি এখন বুঝতে পারি আমি যে অবস্থানটায় বিলং করি সেটা কিন্তু একেবারে ঠিক মাটিতে পা রেখে নয়। তার মানে এই নয় যে আমি যখন গণসঙ্গীতের সুর করি তখন সেটা হয়, তখন তো আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে করি। কিন্তু যখন রেওয়াজ করি, আমাদের সঙ্গীতেরই একটা অদ্ভুত জায়গা আছে, যে একটা ইন্টারমিডিয়েট একটা স্টেটে আমাদের, এটা কিন্তু তোমাদের লেখো যারা বা কোনো কাজ করো যারা, যখন কোনো সৃষ্টির মধ্যে থাকো, আমরা যে স্টেটটাতে বিলং করি সেটা কিন্তু সাধারণ মানুষ ওই স্টেটটাতে পৌঁছতে পারে না। যার জন্যে আমাদের অভিমান, আমাদের মানে যাপনগুলো সবাই নিতে পারে না। এটা আমি তাদের দোষ দিই না, কারণ তারা তো এই স্টেটটা জানে না।
এটা একদম একটা আলাদা জায়গা। তা সেটা এইগুলো কিন্তু আমি বংশগতভাবে আমি পেয়েছি, আমি বলবো। এবং আমার ছেলে মেয়েরা সেটা হয়তো পরে তোমার প্রশ্নে আসবে। আমি এই নিয়ে যেটা বলছি যে এই প্যাসিভ লার্নিং থেকে যেতে যেতে এইবার আর একটা বাড়িতে খুব মজার ব্যাপার ছিল, নাটক। আমার ছোটদি ডিরেকশন দিত আমাদের, এবং যেদিনকে নাটক হতো আমাদের উঠোনেই হতো, বিরাট উঠোন ছিল। তা প্রায় বারান্দা উঠোন সব মিলে 100-র কাছাকাছি দর্শক হয়ে যেত। আর একটা দিকে স্টেজ হতো, সেই অবাক জলপান থেকে শুরু করে সমস্ত নাটকগুলো, ডান্স ড্রামা হতো, নটির পূজা আমার মনে আছে হয়েছিল। তাই এইসব এই এই কালচারের একটা কিন্তু আমাদের একটা প্রবহমান একটা ব্যাপার আমাদের সংসারে ছিল। এবং সেই অর্থে ভাবলে আমার বিশেষ করে ছোট দিদির, কল্পনা সেন বরার, তার একটা অবদান আমাদের এই টোটাল ব্যাপারে ছিল। আমার বন্ধুদের নিয়ে নাটক করানো, গান গাওয়ানো, এইগুলো দিদি খুব করতেন। তারপরে আমার সেইভাবে শিখতে শুরু করা। আরেকজনের কথা বলি, অজয় ঘোষ। উনি পিয়ানো শেখাতে আসতেন সত্যিকে। উনি আমাদের ওই ইন্টারেস্ট দেখে, তখন আমি, আমার ছোট ভাই, আমার এক বন্ধু দেবকুমার বলে গিটার বাজাতো, ও গিটার বাজাতো। উনি একদিন হঠাৎ বললেন তোমাদের নিয়ে একটা অর্কেস্ট্রা পার্টি করব। তো তখন ওই পুরোনো কিছু ওয়েস্টার্ন নাম্বারস, তা আমি তখনও কিন্তু পিয়ানো বাজাতে পারি না, ছোটদি পিয়ানো বাজান, আমি তখন বঙ্গ বাজাই, দেবকুমার গিটার বাজায়। আর কবিরকে অজয়দা বললেন যে তুমি একটা ইয়ে নিয়ে এসো, একটা কৌটো নিয়ে এসো। ঠিক আছে, কৌটো নিয়ে আসা হলো। বললো কিছু গম নিয়ে এসো। তা সেই কৌটোর মধ্যে গম দিয়ে ওই ম্যারাকাস তৈরি করা হলো। এই আমাদের অর্কেস্ট্রা টিম প্রথম তৈরি হলো। ছোটদি বাজাচ্ছে, আমরা সঙ্গে সংগত করছি। কিন্তু তখন থেকেই একটা, কারণ অজয়দার নামটা না বললে এই যে সকলকে নিয়ে কাজ করার এই যে একটা প্রবণতা উনি ভেতরে দিয়ে দিয়েছিলেন, সেইটা কিন্তু তৈরি হতো না। এবং তারপর থেকে আস্তে আস্তে নানানভাবে নিজের বেড়ে ওঠা, গড়ে ওঠা, তারপরে শিখতে শুরু করা যেটা হলো সেটা হলো, প্রথম আমি শিখতে গেলাম পিয়ানো অ্যাকর্ডিয়ন প্রণব বোসের কাছে। তখনও বাড়িতে কেউ জানে না আমি এটা শিখছি। তা তখন টেকনিক স্কুল অফ মিউজিকে ওরা পিয়ানো অ্যাকর্ডিয়ন ভাড়া দিত, 1 ঘন্টা বাজালে 10 টাকা দিলে বাজাতে দিত। আর প্রণববাবুর মাইনে ছিল 25 টাকা। তা আমি 2টো টিউশনই করতাম, করে 45 টাকা পেতাম। ওই টাকা দিয়ে ওইটা করতাম আর কি। 1 বছর বাদে বাবা জানতে পারলেন যে আমি পিয়ানো অ্যাকর্ডিয়ন শিখছি। আমি সেগুলো বাড়িতে তো টুংটুং করছি পিয়ানোটা তো বাড়িতে। বাবা তখন বলল তুই বলিস নি? না, বলিনি আমি। আমার এরকম একটা অদ্ভুত ব্যাপার ছিল। করার পর বাবার তখন একটা, আমার খুব মনে পড়ে, বাবার তখন একটা LIC ম্যাচিওর করলো 2500 টাকা। বাবা তখন বললো যে তুই একটা পিয়ানো অ্যাকর্ডিয়ন কেন। আমাদের পাড়ায় একজন বিজয়দা বলেছিলেন, উনি পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতেন। বাবা ওকে ডেকে বললেন যে বিজয় একটা পিয়ানো অ্যাকর্ডিয়ন দেখো তো। তো উনি একটা তখন হনারের পিয়ানো অ্যাকর্ডিয়ন একটা পেয়ে বাবাকে বললেন আমি একটা পেয়েছি, 1200 টাকা দাম। তা বাবা বললেন ঠিক আছে নিয়ে নাও। তো উনি খুব খোলাখুলি বললেন যে আমি এটার দাম 1100 টাকা, আমি 100 টাকা নিচ্ছি। তো বললেন কোনো ব্যাপার না, তুমি 200 নিলেও ব্যাপার না, তুমি অনেক কম দামে এটা করে দিচ্ছ। ওই আমার প্রথম একটা যন্ত্র, আমার বাড়িতে প্র্যাকটিস। এবং তখন প্র্যাকটিসটা একটা পাগলের মতো জায়গায় চলে গেল। এই
প্র্যাকটিক্যালি এই যে কম্পোজিশনের নেশাটা ধরে গেল কিন্তু ভেতরে, যে এবং একটা বিশ্বাসও জন্মালো যে আমি ইচ্ছে করলে আমি করতে পারি। এরপরে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, বিভিন্নভাবে করা, কিন্তু যদি পথ চলার শুরু বলো তাহলে এই পিরিয়ডটা আমার একটা বড় পিরিয়ড। তুমি তোমার কিভাবে শুরু সেই জায়গাটা বলছিলে, এবং একটা কালচারের মধ্যে দিয়ে, একটা সংস্কৃতির মধ্যে দিয়ে বেড়ে ওঠা। আমরা অনেকেই জানি তারপরে তুমি নিজে কাজ শুরু করার পরে বেশ কিছুটা সময় কাটিয়েছো বম্বের ফিল্ম জগতে গিয়ে, সেখানে ফিল্ম জগতে, সেখানকার বা মিউজিক জগতে গিয়ে বা সঙ্গীতের জগতে গিয়ে। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে তুমি যে সংস্কৃতি নিয়ে বেড়ে উঠেছো তার মধ্যে বাঙালিয়ানা একটা খুব বড় জায়গা। আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি বলে সেটা আমি খুব দেখেছি। সেটা কি কখনো বোম্বেতে কাজ করতে গিয়ে অসুবিধা হয়েছিল? একটা কথা বলি এর মধ্যে, যে একটা ইন্টারিম পিরিয়ড রয়েছে যে সময়ে আমি অ্যাকর্ডিয়ন বাজিয়ে গান গাইছি, সেটা আমার কলেজ লাইফে, এবং সে সময় কিন্তু আমি হিন্দি গানও গাইছি, নিজেই বাজাচ্ছি, নিজেই গাইছি। এই গুরুদাস কলেজে আমি কদিন আগে জাজ হয়ে গেছিলাম, আমি এই কলেজে পড়তাম। আমার মনে আছে এই ফ্রেশার্স ওয়েলকাম, সেখানে গান গাইছি। তো হিন্দি গান তখন গাওয়া যাবে না, তখন মনে আছে ওই জিন্দেগি গানটা, ওই গানটাই বাংলায় ট্রান্সলেট করে ওই গানটা গাইছি। কাজে হিন্দির কালচারের প্রতি খুব একটা যে বিতৃষ্ণা ছিল তা নয়, তবে ভেতরে একটা অন্যরকম রসবোধ তো তৈরি করে দিয়েছিলেন আমার যারা অগ্রজ যারা ছিলেন। তা বম্বেতে গিয়ে আমার বম্বে যাওয়াটা একটু অদ্ভুত। তো বম্বেতে সবাইকে গিয়ে প্রচুর স্ট্রাগল করতে হয়। আমি যখন এখানে কাজ করতে শুরু করেছি, মোটামুটি কম্পোজার হিসেবে লোকে চিনছেন, সেই সময় বাণী চ্যাটার্জি বলে এক ভদ্রলোক ইউবিআই চাকরি করতেন, আমি তখন ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করি। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। আমি আসানসোলে পোস্টেড হয়েছি, আসানসোলে গিয়ে ওখানকার ছেলেমেয়েদের নিয়ে আমি ঐক্যতার নাম দিয়ে একটা কোয়ার করেছি। তা এগুলো সব গেছে। এবারে বম্বেতে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যেটা কাজ করলো, এই বাণী চ্যাটার্জি একদিন একটি ছেলেকে আমার কাছে নিয়ে এলেন, তার নাম সঞ্জিত ঘোষ। সে হলো পাপেটিয়ার। তাও পাপেটের আলিবাবা করবে, আমাকে দিয়ে মিউজিক করাবে। দুজনে একদম এক বয়সী, ও সদ্য প্রয়াত হয়েছে। তা আমাদের নাটক হলো, খুব অসাধারণ হলো। সেটা দিল্লিতেও বেশ কিছু শো হলো, বম্বেতে টানা অনেক দিন শো হলো। হওয়ার পর ও হঠাৎ ঠিক করলো যে এটাকে টেলিসিরিয়াল করবে। তা এটা হওয়ার পর ও মানে মানুষের সঙ্গে আলাপ করতে ওর জুড়ি ছিল না, এবং কনভিন্স করতে ও একটা টিম তৈরি করলো, একটা অসাধারণ টিম তৈরি করলো, যার মধ্যে সবাই রয়েছে, এমন এমন লোক রয়েছেন যারা তাদের পাওয়া যায় না। সোমেন্দু রায় ক্যামেরায়, অশোক বোস সেটে, দিলীপ ব্যানার্জি বলে একজন ছিলেন, যিনি সিদ্ধার্থ প্রোডাকশন ম্যানেজার ছিলেন, এখানকার তনুবাবুর সমস্ত ইয়েতে থাকতেন, তিনি প্রোডাকশন ম্যানেজার। তা ওই দিলীপ দা, ও মনে মনে ওর ইচ্ছে হয়েছিল যে গুলজারকে দিয়ে কাজ করাবে। তখন দিলীপদার সঙ্গে গুলজারের খুব ভালো হয়েছিল, তখন সঞ্জিতকে গুলজারের কাছে নিয়ে যান, এবং গুলজারের সঙ্গে মিশে পরে যেটা বুঝেছি যে উনি ছোটদের কাজ করতে সবচেয়ে ভালোবাসেন। সেটা সঞ্জিত প্রপোজালটা দিতেই গুলজার ভাই অ্যাকসেপ্ট করেন, এবং সেই অর্থে পয়সা কড়ির কথাও সেইভাবে কিছু হয় না। তখন ও যখন অগ্রসর হচ্ছে, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, গুলজার ভাই স্ক্রিপ্ট লিখছেন, গান লিখছেন। তা মিউজিক করার কথা একজন খুব খুব বড় মাপের মানুষের। তা
সঞ্জিত একদিন হঠাৎই আমাকে বললো যে এরকম তুই একবার যাবি বম্বে, এরকম আমি গুলজার ভাইকে বলেছি তোর কথা, তো উনি একবার তোর সঙ্গে কথা বলতে চাইছেন। তুই বেটা কিছু ভেবে যাস না, কারণ এটা এরকম কথা একটা মোটামুটি হয়েছে, যদিও তার সঙ্গে কথা হয়নি। তা তুই চ। তো আমার মনে আছে সেই সেকেন্ড ক্লাসে নন এসি আমরা টিকিট কেটে বম্বে গিয়ে গুলজার ভাইয়ের কাছে। তো কেন জানি না লোকটাকে দেখে আমার একটু অন্যরকম, প্রথম লুক একটা কাজ করে না। তা পায়ে হাত দিয়ে নমস্কার করতে বুকে জড়িয়ে ধরলেন, ধরে বসে অনেকক্ষণ ধরে আলোচনা, ওরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছে, আমি বসে রয়েছি। তা উনি বললেন যে তুমি স্ক্রিপ্টটা কিছুটা শুনেছো? আমি বললাম হ্যাঁ আমি শুনেছি। বলে এটা একটা টাইটেল সং যদি করি কীরকম কি ভাবা যেতে পারে, তোমার কিছু মনে হয়েছে? তা আমি একদম আন্দাজ করে না বাংলায় একটা ছোট্ট করে লিখে একটা করেছিলাম, করে নিয়ে গিয়েছিলাম। প্রথমে একটা চার্ট ছিল আয়া রে বাবা আয়া বলে, যেটা পরে খুব বিখ্যাত হয়েছিল আর কি। ওটা পাঞ্জাবি হির ভেঙে করেছিলাম। তা আমার তো কোনো ভয় নেই, হারাবার কিছু নেই, তো কিছু তো ভেবে যায়নি। আমি টানটা দিতেই বলে অ্যাক্রস দ্য টেবিল উঠে এসে বলে সঞ্জিতকে বলছেন কাম কাজ মিলায়া। আমার তো তখন চোখ দিয়ে ঝড় বেরিয়ে যাওয়ার অবস্থা। তো সেই দিন ঠিক হলো যে আমি মিউজিকটা করছি। এরপর তো গুলজার ভাইয়ের সঙ্গে অসংখ্য গান রচনার, কারণ প্রথম আলী বাবা, তারপরে আলাদিন, তারপরে গুপি বাঘাতেই তো প্রায় অন্তত 20টা গান। এবং উনি আমার সঙ্গে কাজ করতে খুব ভালোবাসেন, মানে এক একজনের থাকে না। আমার সৌভাগ্য যে আমি যাদের সঙ্গে ওখানে কাজ করতে গেছি তারা কেউ না ওই সোকল বম্বে ঘরানার নয়। এরপর ওখানে আমি এখানে অফিসে চাকরি করছি, ব্যাংকে বসে আছি, হঠাৎ ম্যানেজার ডাকছে, তোমার ফোন এসছে একটা ধরে। তা ওদিক থেকে ফোন বলছে যে मैं प्रकाश झा बोल रहा हूँ गुलजार भाई से, तो आपका फ़ोन मिला है नंबर। তা আমি কথা বলে আমি কলকাতায় এসেছি, তোমার সঙ্গে একটু দেখা করবো। আমি কেলিন ওয়ার্ডতে উঠেছি। তা আমি স্কুটার চালিয়ে ওখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে বললাম আমি একটা ছবি করছি, তো এরকম গুলজার ভাই তোমার কথা বলেছেন মিউজিকের ব্যাপারে, এটা একটু ফোক ওরিয়েন্টেড গ্রামের ব্যাপার। তা বিজয় টেন্ডুলকার স্ক্রিপ্ট করছে, শিল্পা ছিল, রজত কাপুর, দীপ্তি নাওয়াল, এরকম সব কাস্টিং। আর বিজয় টেন্ডুলকারের স্ক্রিপ্ট নারী মুক্তির ওপরে। এটার মেন প্রডিউসার ছিল কিন্তু ইউনিসেফ, ওদের ফান্ডে, প্রযোজক সেই অর্থে প্রকাশী। তা আমাকে টাকা পয়সা আমি কাজটা করতে চাই, আর গুলজার ভাই বলেছেন কোনো প্রশ্নই নেই। সেই কাজটা করতে গিয়ে যাদের সঙ্গে ওখানে মিশতে পারলাম আর কি, এবং গুলজার ভাইয়েরও যে গ্রুপটা ছিল, সুভাষ সেহগল এডিটর, নরেন্দ্র সিং সাউন্ড রেকর্ডিস্ট, সবাই ইন্টেলেকচুয়াল একদম অন্য মাপের মানুষ। গুলজার ভাই তাদের নিয়েই কাজ করতেন। প্রকাশ ঝার টিমে গিয়েও দেখলাম টিমটা একেবারে অন্য রকম একটা টিম। ওখানে যখন গান তৈরি করছি তখন সেদিনকে এখনকার খুব বিখ্যাত একজন মানুষ হয়ে গেছেন, তখন সে বাচ্চা ছেলে বিশাল ভারদ্বাজ, ও এসছে। তা হঠাৎ আমাকে গুলজার ভাই বললেন যে বিশাল তোমার সঙ্গে থাকবে, তোমাকে অ্যাসিস্ট করবে। আমি বললাম খুব ভালো কথা। বিশালই আমাকে প্রথমটা সাহস জুগিয়েছিল। তারপরে গানের সুর হওয়ার পর কবিতাজি গাওয়ার কথা, প্রথমে সুর হওয়ার পর গুলজার ভাই হঠাৎ বললেন যে এরকম এটা না ওই 2 বোনের 1 বোন হলে খুব ভালো হয়, গানগুলো যা হয়েছে।
তা প্রকাশে বললো আমার আপত্তি নেই, ফান্ড যদি পারমিট করে। তো তখন উনি হঠাৎ আশাজিকে ফোন করলেন। আশাজি রাজি হয়ে গেলেন, বললেন একটাই যে আমি নতুন মিউজিক ডিরেক্টর, তো আমি একটু শুনবো। ঠিক আছে। তা আমি গান রেডি করে আমাকে বিশাল গাড়ি চালিয়ে নিয়ে আশাজির বাড়িতে, এবং একটা গান শুনেই উনি বললেন যে আমি গাই। একদম ফোক ওরিয়েন্টেড গান ছিল একটা। তা সেটা হওয়ার পর আশাজির সঙ্গে একটা অন্যরকম হৃদ্যতা তৈরি হয়ে যাওয়া। উনি রাঁধতে ভালোবাসেন, সেই রান্না খাওয়ার সৌভাগ্য। আর গুলজার ভাই তখন আমার নিজের বাবার মতো মনে হচ্ছে, এমন স্নেহ করছেন। ছবির শুটিং হলো, ছবি রিলিজ হবে তার আগে জুহু হোটেলে প্রেস কনফারেন্স। তা উনি বললেন যে তুমি একা যাবে না? গুলজার ভাই বললেন আমি তোমাকে নিয়ে যাবো। সেদিনকে গুলজার ভাইয়ের যে গাড়ি চালায় সুন্দর বলে, সাউথ ইন্ডিয়ান, সে আসেনি। সেটাও একটা কথা, গুলজার ভাই বাড়িতে যারা কাজ করতো তারাও অন্যরকম, আর তারা আমায় ভীষণ ভালোবাসতো। আমি যে ছবির কাজটা পেয়েছি, সুন্দর ভাইয়ের কি আনন্দ যে আমরা যেই শুনলাম আপনি কাজ করবেন, আমাদের এত ভালো লেগেছে। এই আমার এগুলো বাড়তি পাওয়া। যে মাসি রান্না করতেন, তিনি আমাকে মানে খাওয়াতে ভালোবাসতেন বসিয়ে গুলজার ভাইয়ের বাড়িতে। গুলজার ভাই তো একা থাকতেন। তা এইগুলো না বাড়তি পাওনা জীবনে। তো সেদিনকে সুন্দর আসেনি, গুলজার ভাই নিজে গাড়ি চালিয়ে জুহু হোটেলে গিয়ে প্রেস কনফারেন্সে মাধুরী দীক্ষিত থেকে আরম্ভ করে সবাই, অল প্রেসেস, যখন গ্রুপ ফটো তোলা হচ্ছে আমি একটা সাইডে দাঁড়িয়েছি। হঠাৎ গুলজার ভাই এসে, উনি মাঝখানে দাঁড়িয়েছিলেন, উনি এসে আমার পাশে দাঁড়ালেন। তাই বললাম আপনি আমার পাশে কেন? বলে তুমি বাদ পড়ে যাবে, কিন্তু আমি বাদ পড়বো না, তাহলেই তুমি থাকবে। মানে আমি ভালোবাসার লেভেলটা বোঝানোর জন্য বলছি যে এরকম মানুষ ভালোবাসতে পারে। তারপরে যাই হোক, ছবিটা অল্পদিন হয়েছিল, কিন্তু আমার একটা বিশ্বাস জন্মালো, এবং আমি তখন না মনে মনে ভাবছি যাদের সঙ্গে কাজ করেছি তারা তো অন্যরকম। তার মধ্যে একটা অন্যরকম কাজ আমার কাছে এলো, সেটা হলো তখন আমি এখানে ওই আমাদের একটাই দেশ গানটা সব শিল্পীদের নিয়ে করালাম। তাতে রনু মজুমদার বাঁশি বাজান বম্বেতে, আর তরুণ ভট্টাচার্য সন্তুর, ওরা ইনভলভ ছিল। ওরা তখন হিন্দিতে এরম একটা করবে, ওরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বললো। তা আমাকে এসে বললো কল্যাণদা, শ্যুটটা আপনাকে করতে হবে, মিউজিকগুলো আমরা। কেন তোমরা এত ভালো, তোমরা করো না? বলে না, এই ব্যাপারটাতে আপনি মাস্টার প্রমাণ হয়ে গেছে, এটা আপনি করুন। তা আমি সুর করলাম, ওরা কথা বলল, বলতেও চোখে জল এসে যায়, কারণ এদের মধ্যে অর্ধেক লোক নেই। পণ্ডিত যশরাজ, বালমুরলী কৃষ্ণ, পারভীন সুলতানা, আশা ভোসলে, এরা গানে। বাজানোর মধ্যে আমজাদ আলী খান সাহেব, বুধাদিত্য, রনু, জাকির হোসেন, কে নয়। আমি শুট করে বম্বেতে ছোট্ট একটা গল্প বলি। এমনি তো কাজটা চলছে, ওখানে ডাবিং চলছে। আমি বেসিক ট্র্যাকটা এখানে মিটারে ফেলে একটা করে নিয়ে গিয়েছিলাম, যেন পুরো ওরা বাজাতে পারবে বা গাইতে পারবে। সেটা সলিলা স্টুডিও করেছিলাম। নিয়ে গিয়ে তা ওখানে সবাই বাজাচ্ছেন, করছেন। তো একদিন দাদাদের লাইন ইন বলে একটা স্টুডিওয়ে আমরা গেলাম। সেখানে ওদিনকে রেকর্ডিং হবে, পারভিনজি গাইবেন আর জাকির বাজাবেন। তা রনু এয়ারপোর্টে গেল, জাকিরজি কলকাতায় ছিলেন, কলকাতার থেকে ফ্লাইটে বম্বে এয়ারপোর্টে নামবে, ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে, বলে ওকে বাড়িতে যেতে দেওয়া যাবে না বলে। তা সত্যি সত্যি নিয়ে জাকির ভাইকে নিয়ে এসে হাজির, এবং জাকির ভাই ঘেমে আছেন, বললেন যে আমার খুব খিদে পেয়েছে।
একটু ইডলি আনো, আর এই বড়া, সাদা বড়া আনো। খাবার আনানো হল। আমাকে বললো আপনি কি জায়গা রেখেছেন আমার জন্য? তাই মেট্রোনমেতে আমি একটা জায়গা স্পেস রেখেছিলাম। কটা বার রয়েছে গুনে নিলেন, গুনে নিয়ে তবলা নামিয়ে সুরের ট্র্যাকটা টিউন করে নিয়ে 3 বার বাজালেন। 3 বারই গিয়ে সবে পড়লো। আমি কোনোটার মাথা মুন্ডু কিচ্ছু বুঝলাম না। মানে যে ফ্যাকশনগুলো উনি নিচ্ছেন সেগুলো আমার আয়ত্তের বাইরে, পরিষ্কার বলতে কোনো অসুবিধে নেই। নিয়ে বললেন যে আপনি যেটা ভালো লাগবে আপনার, আপনি রেখে দেবেন। বললাম আমার 3টেই ভালো লাগছে, আর আপনি যদি চয়েসটা না দিয়ে যান। রনুও তাই বললো, তরুণও তাই বললো যে জাকির ভাই এটা আমরা বিচার করতে পারবো না, আপনি। তখন উনি একটা, এবার ওটা ভিডিও হবে তো, কারণ ওটা একটা টিভি চ্যানেলের জন্য হচ্ছিল। এবার ভিডিওটা স্পটে হবে। এবারে উনি একটা গেঞ্জি আর জিন্স পরে আছেন, দেখতে ভালো লাগবে না। আমি একটা অসাধারণ সুন্দর হলুদ রঙের ওই ফেব্রিক কাজ করা একটা সিল্কের পাঞ্জাবি পরেছিলাম। হঠাৎ আমাকে বললেন আপকা কুর্তা উতারিয়ে। আমি কি বলছে কি, বলতে বলতে নিজে গেঞ্জি খুলে ফেলেছে। আমি পাঞ্জাবিটা খুলে, এবার ওনার গেঞ্জি আমি গায়ে দিতে পারছি না, একটা তোয়ালে ওখানে রাখা ছিল। সুরের তো ঠান্ডা লাগছে, আমি তোয়ালেটা জড়িয়ে নিলাম। উনি আমার পাঞ্জাবিটা পরে নিয়ে বসে এক চান্সে বাজিয়ে ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেলে ঠিক আছে, অ্যাকুরেট বাজিয়ে। এবার উনি তো ঘেমে গেছে, আর আমার কাছে না ওই ঘাম মাখা পাঞ্জাবিটা মনে হচ্ছে যে ঘামটা যদি সারা জীবন থাকতো, আমার এরম তখন মনে হচ্ছে। তখন তোয়ালেটা সরিয়ে আমি ওই ঘরমাক্ত গেঞ্জিটাই পরে নিয়েছি, যে যদি একটু তাল পাই ভেতরে, যদি কিছু পাই। এরম মানুষের সঙ্গে মিশেছি, দেখেছি। কাজে আমার সৌভাগ্য যে আমি যে মানুষগুলোকে দেখেছি না, সে মানুষগুলো কিন্তু ঠিক বম্বে ঘরানার ওরকম নয়। আবার একদম বম্বে ঘরানার মানুষ, তাদের কাছ থেকেও অদ্ভুত কিরম সাহায্য পেয়েছি আমি বলি। আমার যখন টাইটেল সং রেকর্ডিং করব, তখন আমার এক বন্ধু ওখানে বাপি রায়ের অ্যাসিস্ট্যান্ট ছিল, টাবুন সূত্রধার। তা টাবুনকে বললাম দেখ আমি তো এখানে কোনোদিন কাজ করিনি, ও আমাদের শিয়ালদা পাড়ার ছেলে ছিল। তা বসে মিউজিক তো আমি নিজেই তৈরি করতাম, তা ওগুলো স্টাফ নোটেশনে করে নিয়ে রেকর্ডিংয়ের ডেট পাচ্ছি না কোথাও। এবার একটা রোববার সানি স্টুডিওতে, ধর্মেন্দ্রের যে স্টুডিওটা, বিশাল স্টুডিও, ওটা বাপি লাহিড়ির তখন চেন বুকিং রয়েছে। তা টাবুন বললো যে আমি একটা রোববার বার করে নিতে পারি। বাপি তখন টাবুনকে, মানে টাবুন অ্যাসিস্ট করে বাপিকে, বলে একটা রোববার বার করে নিতে পারি, কিন্তু যারা মিউজিশিয়ান যাদের বুকিং করা আছে তাদের কিন্তু সবাইকে নিতে হবে, আমি ওদেরকে করতে পারবো না। তো 19 জন মিউজিশিয়ান। তা সঞ্জিত তো পাগলা, ও বললো কোনো ব্যাপার না, চলো ঠিক আছে। নিয়ে রেকর্ডিং হলো। এই ব্যাপারেও বাপি লাহিড়ির কাছে কৃতজ্ঞ, আমি টাবুনের কাছে কৃতজ্ঞ। এই যে এই সাহায্যগুলো, এইগুলো পেয়েছি। আবার কিরম পেয়েছি, হঠাৎ গুজার ভাই বললেন যে তুমি একবার হেমাজির বাড়ি যাও। হেমাজি মানে হেমা মালিনীর বাড়ি, ও একটা সিরিয়াল করছে, আমি তোমার কথা বলেছি। কানেকশনগুলো ভাবো জাস্ট। একদিন ঠিক হলো, তা আমার কাছে সেদিনকে হোটেল থেকে বেরোবো, টোটন কুমার বলে এখানে একজন কিশোর কুমারের গান গাইতো, কলকাতায় নর্থে থাকতো, ও আমার সঙ্গে দেখা করতে গেছে। ও তখন বম্বেতে চেষ্টা করছে। তাই বললাম তুই আমার সঙ্গে চ। আমার নাকি আমার ভয় ভয় লাগছে হেমাজির কাছে যেতে, মানে একটা জল জল করা একটা পার্সোনালিটি তো। যাই হোক, আমি গিয়ে, আমরা বসে আছি, গিয়ে ঠিক 6টার সময় বলেছেন, আমরা একটা জায়গায় বসে আছি, একটা দিক অন্ধকার, এখানে আলোটা জ্বলে উঠলো, দেখি ওখানে উনি বসেছিলেন। উঠে এসে বসে আমাকে যে এরকম ওই উইমেন অফ ইন্ডিয়া না এরকম একটা কি সিরিয়াল, নাচ থাকবে, যে আমি শুনেছি যে আপনি নাচেরও আপনার ধর আছে, আপনার তো এগুলো কিছু নাচের মিউজিক। তো আমি ওনাকে মুখে মুখে কিছু মানে শোনালাম আর কি। তা শি ওয়াজ ইমপ্রেসড। তারপরে উনি বললেন যে তুমি তাহলে পরের সপ্তাহে, তা সেই পরের সপ্তাহে আর আমার কাছে এলো না,
কারণ আমি তখন ডিসিশন নিয়ে নিয়েছি আমি বম্বেতে থাকছি না, কারণ আমি বম্বেতে থাকলে আমার কোয়ারটা উঠে যাবে, এছাড়া আদার অল্টারনেটিভ নেই। তা সেখানে দাঁড়িয়ে, কারণ ব্যাংকের চাকরিটাও কিন্তু আমার ব্যাংকের এখানকার ম্যানেজমেন্ট আমাকে অফার দিয়েছিল যে তোমাকে 2 বছরের জন্যে একটা ট্রান্সফার, ওখানে টেম্পোরারি ট্রান্সফার বম্বেতে করিয়ে দিচ্ছি, তুমি কাজ করে দেখো, সেটা বলে ফিরে আসবে, নিলে থেকে যাবে। কিন্তু আমার কোয়ারের তো কোনো অন্য অপশান নেই, সেটা একটা ব্যাপার কাজ করলো। তার মধ্যে আর একটা ঘটনা, যেটা এটা এটা একটু তিক্ত ঘটনা, সেটা হলো প্রকাশ ঝা মৃত্যুদণ্ড ছবি করবে। ছবিটা তোমরা দেখেছো হয়তো অনেকে। সেখানে একটা ক্লাইম্যাক্স সিনে মাধুরীর লিপে একটা গান থাকবে, ওটার ওই চিত্রগুপ্তের 2জন ছেলে ছিল আমাদের, খুব নাম করেছিল তখন, ওরা মিউজিক ডিরেক্টর ছিল। আমার এখন এইটাই খুব সমস্যা হচ্ছে, লোকে বললো বাবা ওদের নাম ভুলে যাচ্ছেন, কিন্তু আমি এক সময় নিজের নামও ভুলে যাচ্ছি, এরকমই হচ্ছে আর কি। যাই হোক, অ্যালজাইমারটা পেয়ে বসছে, তা ওরা করছে, কিন্তু ওই গানটা 3-4 ওরা করে দেওয়ার পরেও প্রকাশের কিছুতেই পছন্দ হচ্ছে না। ইয়ের লেখা, আমাদের জাভেদের লেখা, জাভেদ আখতারের লেখা, কব সে মে হুঁ খড়ি বিচ ধারে দূর নদিয়া কে দোনো কিনারে, এরম একটা কি কথা ছিল। তো বললো দাদা आपसे ये मांग रहा हूँ, ये गाना आप थोड़ा बनाएंगे। তা আমি একটা ছোট কিবোর্ড একটা নিয়ে যেতাম সবসময় যখন যেতাম, কারণ ওখানে কি কাজে লাগবে, ওটা নিয়ে ঘুরতাম ব্যান্ডেলে। তা আমি হোটেলে বসে, গানের কথাটা এত সুন্দর, আমার আধ ঘন্টার মধ্যে ওটা শুরু হয়ে গেছে। এবার হোটেলের, মানে মোবাইল নেই তো তখন, হোটেলের ইয়েতে ফোন করেছে, তো আমায় ডেকেছে, বলছে দাদা কুছ হুয়া, তো বললাম আপ আ যাইয়ে, হো গিয়া, হ্যাঁ। এবার শোনাতেই ও লাফিয়ে উঠেছে, বলে আমি এইটাই চাইছিলাম, এইটা আমি ওদের বোঝাতে চাইছিলাম না, মানে পারছিলাম না, কারণ আমরা ইস্টার্ন ইন্ডিয়ার লোক, আমরা যে ফোকটায় চাইছি ওরা দিচ্ছে সব, কিন্তু ওইটা তো ওদের রক্তে নেই, ওরা ওটা পাচ্ছে না। হ্যাঁ, আলটিমেটলি দ্যাট ওয়াজ রেকর্ডেড বাই সাধনা সরগম, রেকর্ডিংও আমি ছিলাম। যেদিনকে শুটিং মাধুরী যেদিনকে লিভ দিচ্ছে সেদিনকে ছিলাম, মাধুরীর সঙ্গে আমার আলাপ করিয়ে দিল প্রকাশ, যে এরকম এই গানটা কিন্তু দাদার। সবই হলো, কিন্তু ছবিতে আমার নাম রইল না, জানি না, সেটা রইল না। কিন্তু এটা একটা একটু বললাম একটা ছোট্ট তিক্ত জায়গা। প্রকাশ আমায় বলেছিল আই এম ভেরি মাচ কনভিন্সড আমি তোমার সঙ্গে আবার কাজ করবো, তা সে কাজ আর করা হয়নি, কারণ ওরা সত্যি কথা বম্বেতে যারা থাকে তাদের পেতে সুবিধা হয়। তো আমাকে গুলজার ভাই বলেছিলেন যে তুমি যদি কাজ করতে হয় তোমাকে এখানে থাকতে হবে, না থাকলে হবে না কাজ করা। তা আমি তখন ওনাকে বললাম যে আমার বাড়ি, আমার ছেলে মেয়ে ছোট, আমার নিজের কয়ার, এরকম সব মিলিয়ে আমার পক্ষে থাকা। তা উনি তখন হঠাৎ, আমি যেই বলেছিলাম আমার বাড়ি, উনি হঠাৎ বললেন যে ট্রাই টু কিপ ইট আপ, কারণ ওনার বাড়ি সম্পর্কে ওনার নিজের একটা কষ্টের জায়গা ভেতরে ছিল, আছে। যদিও রাখিজির সঙ্গে আমার আলাপ গুলজার ভাইয়ের বাড়িতে, এবং সেটাও খুব মজার ব্যাপার। এই কথাগুলো বলছি কারণ কোনোটার সঙ্গে আলাদা নয়। তখন ন্যাড়া হয়েছেন রাখিজি এখানকার একটা কোনো ছবি করার জন্য বাংলা, তো ওনার ন্যাড়া মাথায় উনি। তা আমি বসে গুলজার ভাইয়ের সঙ্গে কথা বলছি, তখন উনি এসে হ্যাঁ কেমন আছেন এই কথাবার্তা, তাই বাংলা নিয়ে কথা হচ্ছে। তখন রাখিজি বাংলা নিয়ে অনেক বলছেন, তখন গুলজার ভাই বলছেন যে রাখি, ইউ আর বেঙ্গলি বাই বার্থ অ্যান্ড আই অ্যাম বেঙ্গলি বাই চয়েস। আমি কিন্তু নিজেকে বাই চয়েস একজন বাঙালি মনে করি। বাংলা শিখেছেন গুলজার ভাইয়ের বাড়িতে, ওপরে থাকে সমস্ত রচনাবলী, মানে বঙ্কিমচন্দ্র থেকে রামকৃষ্ণ কথামৃতর থেকে রবীন্দ্রনাথ তো ছেড়েই দাও, শরৎচন্দ্র যত রচনাবলী, এদিকে হিন্দি প্রেমচাঁদ। আর ওনার একটা বিরাট জায়গা হলো খালি মানে
ওনার সঙ্গে কিন্তু পাকিস্তানি যারা শায়ের তাদের সঙ্গে কন্টিনিউয়াস রিলেশন, সেটা এখনও উনি মেনটেন করেন, কেন ওনার জন্ম তো লাহোরে। এবং আর একটা জিনিস অনেকে জানে না, আমি যখন ওনার সঙ্গে বেশি কাজ করেছি, উনি কিন্তু হিন্দি লিখতে পারতেন না, উনি উর্দু লিখতেন। এবং আহমেদ বলে একজন ছিল ওনার অ্যাসিস্ট্যান্ট, ও ওটাকে হিন্দি ম্যানুস্ক্রিপ্টে লিখে আমাকে দিত। মানে এগুলো অনেকেরই অজানা তথ্য, ওই জন্যই বেরিয়ে আসছে আর কি। তা যাই হোক, কোনটা ভালো হয়েছে আমি বলতে পারবো না, যে আমার বম্বেতে না থাকাটা না ফিরে আসাটা। তবে পরে সলিলদা আমাকে বলেছিলেন যে বম্বের মিউজিক যেদিকে যাচ্ছে ট্রেন্ড, তুই ওখানে থাকতে পারতিস না, যার জন্য আমি থাকতে পারি। এটা কিন্তু পরে আমি মিলিয়ে ভেবেছি যে যে ধরনের গান বাজনা এখন বম্বেতে হয়, আমি তো এ ধরনের গান বাজনায় অভ্যস্ত নেই, আমি তো পারতাম না। কাজে সেদিক থেকে হয়তো ডিসিশনটা ঠিকই ছিল। প্লাস আমার কয়েকটা আজকে 45 বছর পার করে এই জায়গায় রয়েছে, এটাও সম্ভব হতো না।